আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসাদুজ্জামান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বর্ষা মৌসুমেও ধুধু বালুচর পদ্মা নদীতে আয়তন কমে অর্ধেক, ঠিকমতো চলতে পারছে না নৌযান। সাবেক আইজিপি বেনজিরের অঢেল সম্পত্তি আর বিলাসবহুল বাংলোর খোঁজ মিলল বান্দরবানের পাহাড়ে। অর্থনৈতিক মন্দায় এবারের বাজেটে বরাদ্দ কমছে মেগা প্রজেক্টের, বার্ষিক উন্নয়ন কর্মসূচিও সীমিত। এবং কুড়িগ্রামে ৪২ বছর ধরে রোজা রাখা ইনসান আলীর স্বপ্ন পূরণ, বৃহস্পতিবার যাচ্ছেন হজে। দেশের সবচেয়ে প্রমত্তা পদ্মা নদীও এখন প্রাণ হারাতে বসেছে। বর্ষা মৌসুমে মাস তিনেকের জন্য পানি থাকলেও বছরের বাকি ৯ মাস ধুধু বালুচরে পরিণত হচ্ছে এর বেশিরভাগ অংশ। বিশেষ করে মানিকগঞ্জ অংশে এখন অচেনা জীর্ণশীর্ণ প্রসিদ্ধ এই নদী, যার বুকে ঠিকমতো চলতে পারছে না নৌযান। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। পদ্মাই একসময় ছিল নদীবহুল বাংলাদেশের জীবন জীবিকার প্রাণ। হাজারো নৌকা নৌযানের দাপাদাপি ছিল এর বুক চিরে। নদীর সবচেয়ে বড় আর প্রশস্ত অংশ ছিল মানিকগঞ্জ জেলায়। কোথাও কোথাও এপার ওপারের দূরত্ব ছিল ১২ থেকে ১৪ কিলোমিটার। ফেরি পার হতেও সময় লাগত ৩ থেকে ৪ ঘন্টা। এখন তার বুক চিরে শুধু বালুচর। নদী শুকিয়ে কোথাও কোথাও হয়ে গেছে খাল। ভারতের ফারাক্কায় বাদ দেওয়ার পর থেকেই মরণ এই দশা হয়েছে পদ্মার। প্রতি বছরই কমে যাচ্ছে আয়তন। গেল ৪০ বছরে বিশ্বের অন্যতম বড় এই নদীর আয়তন কমে প্রায় অর্ধেক হয়েছে বলে জানান নদী গবেষকরা। পদ্মার অনেক শাখা নদী ও খাল একেবারেই মরে গেছে। পদ্মা নদীর বেঁচে থাকার বিষয়টা শুধুমাত্র বাংলাদেশের উপরে ইচ্ছার উপরে নির্ভর করে না। আমাদের যে উজানের যে দেশ, সে উজানের দেশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। নদীতে যদি পানি না থাকে, নদী যদি শুকিয়ে যায়, তাহলে অনেকগুলো বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পানি সম্পদ মন্ত্রণালয় আছে, আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয় আছে, আমাদের নদী সংশ্লিষ্ট আরো অনেক মন্ত্রণালয়ের সঙ্গে কাজ আছে, কিন্তু কেউই নদীর সংখ্যা নির্ধারণ করেনি। নদী শুকিয়ে যাওয়ায় এই অঞ্চলে যেমন তাপমাত্রা বাড়ছে, তেমনি জীবন জীবিকাও হারিয়েছেন লাখো মানুষ। একসময়ের সুজলা সুফলা নদী তীরবর্তী গ্রামগুলো এখন ফসলহীন বালুচর। ২-৩ হাত হইছে এসে ঢেউ পড়তো, এখন তো নদীতে ঢেউ নাই, কিছু নাই, একদম নীরব। কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, এই কয়েক মাসে একদম পানি থাকে না নদীতে। মাছ পাবে কোথায়? নদীতে পানি না থাকলে চোখে ওঠে না, চোখে না উঠলে পরে আপনার শস্য ঠিক মতো হয় না। ফারাক্কা বাঁধের বিরূপ প্রতিক্রিয়াতেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পদ্মা নদী তীরবর্তী এলাকায় প্রতি বছরই ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে। নলকূপেও পানি উঠছে না অনেক এলাকায়। চরগুলো যদি আমরা প্রতি বছর ড্রেজিং করার ব্যবস্থা করতে পারি, তাহলে অনেকাংশে মানিকগঞ্জ অংশে পদ্মা নদীটা অনেক সচল হবে। নৌপথ সচল রাখার জন্য মেনটেন্যান্স ড্রেজিং, প্রতিনিয়ত ড্রেজিং করে যেতে হবে যেখানে নাব্যতার সংকট আছে। এছাড়া আর পরিত্রাণের আর কোনো উপায় নেই। প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র ভারতের কাছ থেকে আন্তদেশীয় এ নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করতে না পারলে পদ্মার কয়েকশো কিলোমিটার শিগগিরই মরুময় হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা জানান সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সাবেক আইজিপি বেনজির আহমেদের অঢেল সম্পত্তির খোঁজ মিলল পাহাড়েও। পার্বত্য জেলা বান্দরবানে তার রয়েছে প্রায় ১০০ একর জমি এবং মৎস্য ও গরুর খামার। ফলবাগানের পাশেই বাংলো বাড়ি। বান্দরবানের সাবেক আইজিপির এই সম্পত্তির তথ্য বেরিয়ে আসার পর চলছে ব্যাপক আলোচনা। বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের রিপোর্টে বিস্তারিত, জানাচ্ছেন জাহিদুল আলম। এবার বান্দরবানের সুয়ালক ও লামা উপজেলার টঙ্গঝিরি এলাকায় খোঁজ মিলল সাবেক আইজিপি বেনজির আহমেদের ১০০ একর জমির। সেখানকার চা বোর্ড অফিস সংলগ্ন এলাকায় তার স্ত্রী ও মেয়ের নামে রয়েছে ৫০ একরের মতো জায়গা, যেখানে গড়ে তোলা হয়েছে মৎস্য ও গরুর খামার, রয়েছে বিশাল ফল বাগান ও বাংলো।
অন্যদিকে লামা উপজেলার ডলুছড়িতে রয়েছে আরো 55 একর জায়গা। পুলিশ কর্মকর্তা হচ্ছে, কিন্তু ওনার আমি দেখিও নাই বা ওনার কাছে আমার সাথে কোনো যোগাযোগ নেই। মং আছে, উনি আমার বেতন টেতন দেয়, উনি মাঝে মাঝে আসে। এই জায়গাতে ওরা মানে দাম কম নিয়ে নিচ্ছে। টাকা প্রয়োজন ছিল আমাদের এই সময়, তখন আমরা অল্প টাকা নিয়ে তাকে বিক্রি করে দিই। ওখানে একটা গরু ফার্ম আছে, তারপরে মৎস্য খামার আছে এবং একটা 2 তলা বিল্ডিং আছে। এখানে প্রায় অনুমানিক কয় কোটি টাকা সম্পদ হবে। তবে এসব বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি প্রশাসনের কেউ। আমাদের অফিস থেকে কোনো কিছু করা হচ্ছে না, হেড অফিস থেকে করা হচ্ছে। আমরা কোনো নির্দেশনা পাইনি, হেড অফিস থেকে করতেছে, তো ওনারাই দেখবে আর কি। যদি কোনো প্রয়োজন হয় তখন আমরা বলি। বেনজির আহমেদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা অনুসন্ধানে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় অভিযানে মেলে বিপুল পরিমাণ সম্পদের খোঁজ। গত 23 মে আদালত এসব সম্পত্তি ক্রয়ের নির্দেশ দিলে সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে সাবেক এই পুলিশ প্রধান। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় আরো কয়েকদিন বাড়াতে বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিকভাবে চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, এই বিষয়ে ইতিবাচক সাড়া মেলার সম্ভাবনা রয়েছে। সাবেক আইজিপি বেনজির আহমেদের দেশ ত্যাগে কোনো বাধা ছিল না জানিয়ে মন্ত্রী আরো বলেন, আগামী 6 জুন বেনজির দুদকে উপস্থিত হচ্ছেন কিনা সেটি পর্যবেক্ষণ করা হচ্ছে। ইমদাদুল্লাহ বাবু রিপোর্টে বিস্তারিত। দ্বীপরাষ্ট্র এন্টিগায় স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেটগুলোর সম্মেলন এবং নিউ ইয়র্ক সফর থেকে ফিরে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এতে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশি যেসব কর্মী মালয়েশিয়া যেতে পারেননি তাদের প্রবেশের সময় বাড়ানোর অনুরোধ করা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে সময়টাকে বর্ধিত করার জন্য। যে ডেডলাইনটা মালয়েশিয়া ইম্পোজ করেছে সেটি যাতে আরো কিছুদিন বর্ধিত করা হয়। মানবাধিকার লঙ্ঘনকারীরা যখন জাতিসংঘের শান্তিরক্ষী শীর্ষক জার্মানির গণমাধ্যম ডয়চে ভ্যালের প্রতিবেদনকে দেশ বিরোধী বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। এই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কাজ করতে গিয়ে 168 ও 169 মৃত্যুবরণ করছে। এটি অত্যন্ত প্রশংসিত হচ্ছে বিশ্বময়। দেশ যেখানে বিশ্বময় প্রশংসিত, জাতিসংঘের মহাসচিব যেখানে প্রশংসা করে, সেখানে ডয়চে ভ্যালের এই প্রতিবেদনের কোনো মূল্য নাই। এ সময় দুদক এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করায় সরকারি কর্মকর্তাদের দুর্নীতি জনসাধারণের সামনে উঠে আসছে বলে মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। সরকার অত্যন্ত স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসছে। এটা তো অন্য কেউ তুলে আনেনি। সাবেক আইজিপি বেনজির আহমেদ, তাকে 6 জুন দুদকে তলব করা হয়েছে, কিন্তু তিনি তার 1 মাস আগে মোটামুটি দেশ থেকে চলে গেছে। তার দেশ থেকে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, কোর্টও দেয়নি বা দুদকও দেয়নি। তো কারোর উপর যখন দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা না থাকে, তিনি তো যে কোনো জায়গায় যেতেই পারেন। তো 6 জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটি হচ্ছে দেখার বিষয়। পরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। এবার বাজেট প্রসঙ্গ। অর্থনৈতিক মন্দার বাজেটে বরাদ্দ কমেছে মেগা প্রকল্পগুলোতে, তেমন বাড়েনি বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকারও। এতে ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা। তারা বলছেন, নির্ধারিত সময়ে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে পারলে জিডিপির ভূমিকা রাখবে, বন্ধ হবে দুর্নীতি আর অপচয়ের সুযোগ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিভিন্ন প্রকল্পে বদলে যাচ্ছে দেশের চিত্র। আগামী অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে নেওয়া হয়েছে 1321টি প্রকল্প। বরাদ্দ থাকছে 2,65,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে মাত্র 2,000 কোটি টাকা বেশি। এডিপির আকার না বাড়ানোই
প্রবৃদ্ধি বাড়ানো কঠিন হবে বলে মনে করছেন অর্থনীতির গবেষকরা। এখন যদি এমন হয় যে মুদ্রানীতিও সংকোচনমূলক, রাজস্ব নীতিও সংকোচনমূলক, তখন কিন্তু চারিদিকেই আসলে এক ধরনের সংকোচন তৈরি হবে এবং আগামী অর্থ বছরে আমরা একটা পরিকল্পনা করছি যে প্রবৃদ্ধির হার হবে 6.75%। এখন ওই জায়গাটাতে কতটুকু করা যাবে এই কম এডিপিতে, তো সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। এটা একটা ভালো সংকেত বলা যেতে পারে মার্কেটের জন্য। আর একটা চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি। সুতরাং সরকার এখানে খরচ একটু যদি কমাতে পারে তাহলে আমরা মূল্যস্ফীতিটাতেও একটু কন্ট্রোল আনতে পারবো। এবার মেগা প্রকল্পে বরাদ্দ কমছে। 7টি মেগা প্রকল্প পাচ্ছে 41,000 কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে প্রাথমিক শিক্ষার উন্নয়নে পিএডিপি প্রকল্প 11,000 কোটি টাকা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 10,500 কোটি টাকা, মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র 6,000 কোটি, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে 3,700 কোটি, মেট্রো রেল 1, পাওয়ার গ্রিড নেটওয়ার্ক ও হযরত শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল 3,500 কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছে। মেগা প্রকল্পগুলো আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যখনই আমরা নিজস্ব অর্থায়নে করছি, মেগা প্রকল্পের বাইরে যে অন্যান্য প্রকল্পগুলো রয়েছে সেগুলোর বেনিফিট আছে, কিন্তু ওইখানে কিন্তু অনেক দুর্নীতির সুযোগও রয়েছে। এখন এই জায়গাটাতে যদি বিদেশি অর্থ আসে তাহলে সেক্ষেত্রে আমরা রিজার্ভের একটা স্বস্তির জায়গাতে থাকবো এবং আস্তে আস্তে পরে সুবিধাজনক সময় আমরা কিন্তু ঋণ পরিশোধ করব। আমাদের বাংলাদেশের ব্যক্তি খাত এবং বিদেশি যারা বিনিয়োগকারী তারা যদি দুইজনেই ইনভেস্ট না করে, তখন যেটা হবে যে আমরা এটার সুফলটা পাবো না এবং তখন আমরা একটা এই লোনগুলো শোধ করতে গিয়ে ভয়ানক চাপের ভিতরে পড়ে যাব। আগামী বৃহস্পতিবার সংসদে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। মেগা প্রকল্পগুলোর কাজ শেষ হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন গবেষকরা। তবে এক্ষেত্রে যাতে দুর্নীতি না হয় সে বিষয়ে কঠোর নজরদারির পরামর্শ তাদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কুড়িগ্রামে 42 বছর ধরে একটানা রোজা রাখা ইনসান আলীর হজে যাওয়ার স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। 82 বছর বয়সী এই দিনমজুরকে হজে পাঠানোর ব্যবস্থা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা। আগামী 6 জুন হজ ফ্লাইট ইনসান আলীর। কুড়িগ্রাম থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ইউসুফ আলমগীর। জেলা সদরের হোলোখানা ইউনিয়নের ধরলা নদীর তীরের শার্ডব গ্রামে বাড়ি ইনসান আলীর। 9 সন্তানের জনক তিনি। বাবার হজে যাওয়ার আনন্দে এখন উৎসব মুখর এই বাড়ি। মজুরি করে সংসার চালানো ইনসান আলী তাবলিগ জামাতে গিয়ে একটানা 5 বছর রোজা রাখার নিয়ত করেন প্রথমে। তারপর আর ছাড়া হয়নি রোজা। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি একটানা 42 বছর ধরে রোজা পালন করে আসছেন। 5 দিন বাদে সারা বছরই রোজা রাখেন। তার ছেলেরাও দিনমজুর। হজে যাওয়ার প্রবল ইচ্ছে সত্ত্বেও সামর্থ্যের অভাবে এতদিন তা পূরণ করতে পারেননি। আল্লাহ কিন্তু আমার ক্ষমতা দিচ্ছে থাকার জন্য, সেটা তোমাদের দোয়ায় আমি থাকতে পারি। এখন নিয়ত করছি জীবন যতদিন আছে অতদিন রোজা করব। পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনসান আলীর 42 বছর ধরে রোজা পালন ও হজে যাওয়ার আগ্রহের খবর দেখে তা পূরণে এগিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী। ইনসান আলীর হজে যাওয়ার সব ব্যবস্থাও করেন তিনি। আল্লাহ তো পরিবর্তন করতে পারে। আপনার শত শত কোটি টাকা আছে, তার সামর্থ্য নাই, এরকম লোক খুঁজে খুঁজে বের করে দিয়ে যখন পাঠায়, এতে আল্লাহ তো খুশি হবে। আল্লাহ তো খুশি হবে। হুজুরে কিন্তু হজের জন্য যোগাযোগ সবকিছু যোগাযোগ করলে আমার দেওয়ার জন্য এগুলো তো আল্লাহ করে দিছে। কুড়িগ্রামে ইনসান আলীর বাড়িও সম্প্রতি ঘুরে গেছেন বাহালুল হক চৌধুরী। দেখা করেছেন ইনসান আলীর সন্তান ও স্বজনদের সাথে। দরিদ্র এই দিনমজুরের হজে যাওয়ার স্বপ্ন পূরণ হওয়ায় এখন আনন্দিত শার্ডব গ্রামের বাসিন্দারাও। ইউসুফ আলমগীর, এটিএন বাংলা, কুড়িগ্রাম। এবার বিকাশ ঈদ কেনাকাটা। ঈদের কেনাকাটাকে আরো সহজ করে তুলতে দেশের সর্ববৃহৎ মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ দিচ্ছে আকর্ষণীয় নানা অফার। ঈদ উপলক্ষে আয়োজিত ক্যাম্পেইন চলাকালীন নির্দিষ্ট আউটলেটগুলো থেকে পাওয়া যাবে এসব অফার। রিপোর্ট করছেন আনান তাসির রি। এবারে ঈদে বাহারি রঙে সেজেছে রাজধানীর বিভিন্ন শপিং মল ও দোকানগুলো। বৈচিত্র্য এসেছে নারী পুরুষ সহ বাচ্চাদের পোশাকের দোকানগুলোতেও।
এবারে ঈদ পড়েছে ভরা গরমে। গরমকে সামনে রেখেই তাই বাহারি সব পোশাকের সমাহার বসিয়েছে 12। ঈদের কেনাকাটাকে আরো সহজ করতে 12-এর যে কোনো আউটলেট থেকে বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন বিশেষ ছাড়। কোরবানি ঈদে গরু তো কিনবই, তার পাশাপাশি নিজের জন্য শপিং করার জন্য টি শার্ট নিতে আসছিলাম আর আমার জন্য একটা ড্রেস নিতে আসছিলাম। তো এখানে নিলাম 12 থেকে। এখন 12-এ বিকাশও দেখছি অফার দিচ্ছে, তো আমি স্ক্যান করে বিকাশ পেমেন্টের মাধ্যমে আমি 100 টাকা ক্যাশব্যাকও পেলাম। এছাড়াও ক্যাম্পেইন চলাকালীন নির্ধারিত আউটলেটগুলোতে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত এই ক্যাশব্যাক সুবিধা। এই উদ্যোগের ফলে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে শোরুমগুলোতে। ঈদকে মাথায় রেখে আমাদের পাঞ্জাবি কালেকশন, লেডিস কালেকশন, তারপর বাচ্চাদের কালেকশন চলে আসছে অলমোস্ট। গ্রাহকদের জন্য রাখছি আমরা হচ্ছে বিকাশে ইনস্ট্যান্ট 10% ক্যাশব্যাক। এটা সর্বোচ্চ একদিনে পাচ্ছে 100 টাকা ক্যাশব্যাক অফার। ক্যাম্পেইন চলাকালীন পর্যন্ত পাচ্ছে 200 টাকা পর্যন্ত। আনন্দ সিনরি, ATN বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা ফুটতে হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএস এর আয়োজনে যুক্তরাষ্ট্রের বোস্টনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিশ্বখ্যাত MITর বোস্টন ক্যাম্পাসের স্থানীয় সময় রবিবার দুপুরে আসন্ন বোস্টন USA কনভেনশন 2024 সফল করার লক্ষ্যে এই সংবাদ সম্মেলন হয়। এ সময় বোস্টনের MIT ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 26 ও 27 জুলাই 2 দিন ব্যাপী এবারের কনভেনশনের প্রস্তুতির কথা জানান আয়োজকরা। এতে উপস্থিত ছিলেন সংগঠনের কনভেনার মোহাম্মদ জানে আলম, চেয়ারম্যান রাইহানুল ইসলাম চৌধুরী, মেম্বার সেক্রেটারি মোহাম্মদ সাইফুল আর চৌধুরী টিপু। 2 দিনের এই আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আবু তাহের ছাড়াও কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত থাকবেন বলে জানানো হয়। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। উগান্ডাকে বিধ্বস্ত করে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করেছে আফগানিস্তান। 125 রানে ম্যাচ জেতে রশিদ খানের দল। গায়ানার প্রভিডেন্সে টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে রেকর্ড করেন রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান। উদ্বোধনীর জুটিতে যোগ করেন টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ 154 রান। 45 বলে 76 রানে আউট হন গুরজান। জাদরানের ব্যাটে আসে 46 বলে 70। শেষ পর্যন্ত 5 উইকেটে 183 রান তোলে আফগানরা। জবাবে ফজলুল হক ফারুকির পেস বোলিংয়ের গুড়িয়ে যায় উগান্ডার ব্যাটিং লাইন আপ। মাত্র 9 রানে 5 উইকেট নেন এই পেসার। তাতে বিশ্বকাপের অভিষেক ম্যাচে 58 রানে অল আউট হয় উগান্ডা। এবার পার্টেক্স খেলার খবর। ফ্রান্সিসকো সেরেনডোলোকে 3-2 সেটে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। রোলা গারোই বিশ্বের 1 নম্বর তারকা আর্জেন্টিনার খেলোয়াড়কে প্রথম সেট হারান 6-1 গেমে। তবে দ্বিতীয় এবং তৃতীয় সেট জিতে বর্তমান চ্যাম্পিয়ন জাকোকে কাঁপিয়ে দেন 23 নম্বর বাছাই। যদিও চতুর্থ সেটে তীব্র লড়াইয়ের পর 7-5 গেমে জিতে সমতায় ফেরেন সার্বিয়ান খেলোয়াড়রা। এরপর শেষ সেট 6-3 গেমে জিতে শেষ 8-এ জায়গা করে নেন বিশ্বের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামের মালিক। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বর্ষা মৌসুমেও ধুধু বালুচর পদ্মা নদীতে, আয়তন কমে অর্ধেক, ঠিকমতো চলতে পারছে না নৌযান। সাবেক আইজিপি বেনজিরের অঢেল সম্পত্তি আর বিলাসবহুল বাংলোর খোঁজ মিলল বান্দরবানের পাহাড়ে। অর্থনৈতিক মন্দায় এবারের বাজেটে বরাদ্দ কমছে মেগা প্রকল্পে, বার্ষিক উন্নয়ন কর্মসূচিও সীমিত। এবং কুড়িগ্রামে 42 বছর ধরে রোজা রাখা ইনসান আলীর স্বপ্ন পূরণ, বৃহস্পতিবার যাচ্ছেন হজে।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।